বাদল না বদল, সংসদীয় অধিবেশনে নাম কি হওয়া উচিত, নাকি বাদলেই বদল? সোমবার থেকে অধিবেশন শুরু, চোখ রাখবে গোটা দেশের রাজনৈতিক মহল। কারণ গত কয়েক মাসে আমূল বদলে গিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আমূল বদলে গিয়েছে সংসদের অন্দরের সমীকরণও। मत विभाजन। এপ্রিলের 16 থেকে 18 তারিখে বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি মোদী সরকার। লোকসভায় বিলের পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় তারা। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540, এর 2/3 সংখ্যাগরিষ্ঠতা 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। এই অঙ্কের উপর আরো অঙ্ক রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319। শরদ পাওয়ারপন্থী 8 এনসিপি সাংসদ অন্ধ্রের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আড়ে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে 29টি আসন দূরে। এই দূরত্ব দূর করতে কি দূরে তাকাবে বিজেপি? বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতেও পালাবদল হয়ে গিয়েছে। স্টালিনের পরাজয়ে ক্ষমতায় এখন সুপারস্টার বিজয়। রাজ্যপাট গেলেও স্টালিনের হাতে রয়েছে লোকসভার 22টি আসন। তিনি কি দিল্লিতে শিবির বদল করবেন? স্টালিন কি হাঁটবেন ইস্যু ভিত্তিক সমর্থনের পথে? লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভার সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি 152, তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরো একটু বদলাবে। নিউজ 18 বাংলা। সংসদে তৃণমূলের বিদ্রোহীদের আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভা স্পিকার। আগেই আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন কাকলিরা। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন।
আলাদা ব্লকে সুদীপরা। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। রবিবার সর্বদল বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ সুদীপ কাকলিদের। দেশের রাজনীতিতে হঠাৎ ফোকাসে এনসিপিআই। কাল সর্বদল বৈঠকে এনসিপিআই এর সুদীপ কাকলিরা কার্যত এনসিপিআই কে স্বীকৃতি লোকসভার স্পিকারের। এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনেন, একটা বাচ্চার দুধ কিনলেন, সেরিল্যাক, তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার, 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1st of April 2029। কারণ শিন্ডে সেনাতে মিশে গেলেন 6 বিদ্রোহী সাংসদ। আগেই উদ্ধবের সঙ্গে ত্যাগ করেছিলেন 6 সাংসদ। শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়ার অনুমতি স্পিকার ওম বিড়লার। 6 সাংসদ যোগ দেওয়ায় সেনার আর গোষ্ঠী থাকলো না। একনাথ শিন্ডেই হলেন শিবসেনার একমাত্র নেতা। শিবসেনা নাম লোগো ব্যবহার করতে পারবেন না উদ্ধব ঠাকরে। অফিস ভাঙার দিনই বেসুরোদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁচতে ডিল করেছে নব তৃণমূল। তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। এবার মমতাকে কল্যাণের আলটিমেটাম। দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা হবে। এখন এই 2 লাখ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। কেন মমতাকে হুঁশিয়ারি দিলেন কল্যাণ? কি বলেছিলেন দলনেত্রী? এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে, মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে, ওপারও যাবে। আবেগে মন্তব্য কল্যাণের। দাবি
কুণাল ঘোষের। অত্যন্ত আবেগের কথা বলেছেন। যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট। যারা কয়েকজন যাচ্ছেন, বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। 21শে জুলাই শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা তৃণমূলের সভা। আজ সভাস্থল পরিদর্শন করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়রা। ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের লেনে হবে মঞ্চ। সভাস্থল পরিদর্শনের পরই নব তৃণমূলকে তোপ দাগেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ। আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা যা কিছু বলেছিলেন আমরা কমপ্লাই করেছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন, এখানে নয়, ডান দিক নয়, ঈশানকোণ নয়, নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন। আমরা সেই অনুযায়ী করছি, এবং আমরা যেটা মঞ্চ করতে যাব আপনারা এসে বলে এটা নয় ওটা। আমরা আশা করব পুলিশ এই অন্যায় জেদাজেদিটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত, তাদেরকে ঠেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না। আর যাদের জনসমুদ্র হওয়ার কথা, আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফ্যাকড়া তুলে বেড়াচ্ছে। বিধানসভা নির্বাচনে পর্যদস্ত হবার পর তৃণমূল কংগ্রেস শিবির দ্বিধা বিভক্ত। একদিকে যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে হচ্ছে নব্য তৃণমূল। নব্য তৃণমূলের তরফ থেকে যখন মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সমাবেশ করা হবে, তখন ধর্মতলার বদলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাথিড্রাল রোডে হাইকোর্টের তরফ থেকে অনুমতি মিলেছে 21শে জুলাই সমাবেশ করার জন্য। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এখানে আসেন ক্যাথিড্রাল রোডে। কোথায় মঞ্চ হবে তা নিয়ে তারা আলোচনা করেন। তাদের বক্তব্য যে তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে এসএসকেএম এর দিকে যাওয়ার জন্য যে রাস্তা, তার ইস্টার্ন ফ্ল্যাঙ্ক, সেখানে মঞ্চ তৈরি করতে চান। মঞ্চের মুখ থাকবে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ধর্মতলার দিকে, সেখানে। যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক নয়, ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কে তারা যেন মঞ্চ তৈরি করেন। কোথায় মঞ্চ হবে তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে কার্যত তাদের একটা মতানৈক্য তৈরি হয়, এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত। তাদের সাথে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে রয়েছেন, এবং সবাই মিলে একসাথে আলোচনা করেছেন। খুব শীঘ্রই তাদের তরফ থেকে রাস্তার কাজও, রাস্তাতে মঞ্চ তৈরির যে কাজ তাও শুরু করে দেওয়া হবে। অন্যদিকে মেয়ো রোডেও ব্যস্ততা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, তাদের তরফ থেকেও মঞ্চ তৈরির যে কাজ তা শুরু করা হচ্ছে। তার আগে তারাও বারবার ধরে পরিদর্শন করছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে 21শে জুলাইয়ের সভা করবে নব তৃণমূল। আজ সভাস্থল পরিদর্শন করেন চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান রাও। নাচ গান নয়, শহীদদের শ্রদ্ধা, এমনটাই জানালেন আখরুজ্জামান। আমাদের তো মূল মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশের সামনে মূল মঞ্চ। যেহেতু আমাদের মূল শহীদ হচ্ছে গান্ধীজির চাইতে বড় শহীদ কেউ হতে পারে না। ওনার প্রতি মাল্যদান করার পরই আমরা সভা শুরু করব। মানুষ সভাস্থলে আসবে, কোন দিক থেকে আসবে না আসবে, যারা আসবে, যাদের যেখানে সুবিধা হবে তারা সেখানেই যাবে। আমাদের পুলিশ, মিলিটারি, প্রশাসনের সব আধিকারিকের সঙ্গে লিগ্যাল পারমিশন নিয়েই আমরা সবকিছু করি। আমাদের শহীদদের প্রকৃত তর্পণ হবে, শহীদদের শ্রদ্ধা জানানো হবে, নাচ গান হবে না, সেটি একটাই মঞ্চ হবে, এখানেই শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। ক্ষমতার ভরকেন্দ্র কলকাতায় যেমন কামক স্ট্রিট, তেমনই দক্ষিণ 24 পরগনায় আমতলার এই অফিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসেই আজ চলল বুলডোজার। অনেকে বলেন ক্ষমতা থাকলে ক্ষমতার ভরকেন্দ্র থাকে, যে ভরকেন্দ্রে রণকৌশল তৈরি হয়, যে ভরকেন্দ্র নির্দেশ দেয়, হিসেব নেয়। দক্ষিণ 24 পরগনার আমতলার আপাত ছাপোষা এলাকায় মাথা তুলে দাঁড়ানো এই দুধ সাদা অট্টালিকা বোধহয় তেমনই এক ভরকেন্দ্র।
বঙ্গ রাজনীতিতে তৃণমূলের ক্ষমতার সূর্য যখন মধ্য গগনে, তখন আকাশ ছুঁয়েছে এই অট্টালিকা। এখানেই অফিস ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লম্বা কনভয়, নিরাপত্তার বলয়, নিয়মিত এখানে আসতেন তৃণমূলের নাম্বার 2। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডায়মন্ড হারবারের কাছেই এই আমতলা। শোনা যায় দক্ষিণ 24 পরগনায় গাছের পাতা নড়বে কিনা সেই নির্দেশ নাকি যেত এই অফিস থেকেই। অভিষেকের অফিস কলকাতায় কামাক স্ট্রিট, দক্ষিণ 24 পরগনায় আমতলা। এই নোটিশটা যদি দেখা যায় তাহলে এই নোটিশটা কার নামে আছে? এই নোটিশটা আছে লিপস এন্ড বাউন্সের নামে এবং অমিত ব্যানার্জির নামে। অমিত ব্যানার্জি কে? অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাবা। এই যে গোটা অফিসটা, এর মধ্যে একটা সিম্বল আছে, এটা খুব সিম্বলিক। এটা ছিল দক্ষিণ 24 পরগনার যুবরাজের অফিস। এটা মনে করা হতো যে দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণ 24 পরগনা চলতো আমতলা পার্টি অফিস থেকে। ব্যস্ত দিন, ভোটের সময় কিংবা উৎসব, এই অফিসে দেখা মিলত অভিষেকের। এখানেই বৈঠক, এখানেই নির্দেশ, এখানেই দরবার। ফলতার জাহাঙ্গীর খান, ভাঙরের শওকত মোল্লা। শোনা যায় দরকার হলে নাকি এই অফিসেই আসতে হতো তাদের। একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে। এই অফিস শুধুমাত্র উচ্চ নেতৃত্বের জন্য। জেলার যারা এমএলএ, বিধায়ক এবং তার সঙ্গে এলাকার যারা বাহুবলী নেতা রয়েছেন তারা এখানে এসে বৈঠক করতেন। আজ পর্যন্ত সাধারণ মানুষ এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর দিকে কিন্তু তারা তাকাতে পারতেন না। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাঁটুর ঘর ছিল অভিষেকের। এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে, আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। ভোটের হিসেব, জয়ের অঙ্ক, পরাজয়ের সম্ভাবনা, জেলার সব ওঠাপড়ার কাটাছেড়াই নাকি হতো এই অফিসে। কে থাকবে, কে যাবে, কে আসবে, সব বদলেরই সাক্ষী এই সাদা বাড়ি। এবছর ফেব্রুয়ারিতে আমতলার এই পার্টি অফিসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন সিপিআইএম এর প্রতীকুর রহমান। কর্মে দাপট, নির্মাণেও নাকি দাপট। 10 বছর আগে তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার, যত গাড়ি ঘোড়া যত আসতো তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না। আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি। এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে। এবার ওনার খালি গ্রেফতারের অপেক্ষায়। পার্টি অফিস যেখানে যেখানে বেআইনি সেগুলো হয় উনি নিজে ভেঙে দিতে পারেন, নাহলে আমরা ভেঙে দেবো। বেআইনি অফিস, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতেন বা তার নামে তার অফিস বলে পরিচিত, তার সেখানে আজকে বুলডোজার চলেছে। এটাই চলার ছিল, শুধু ওখানে না। এরপরে আমি আপনাকে বলছি, এরপরে ওই হাজরা মোড়ে সেখানেও চলবে। অবৈধ এমপির অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি, ও এখানটায় রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ততদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল, একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে, এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা। শাসকের দাপট, দাপটের শাসন, এখন দেওয়ালে শুধুই ভাঙনের লিখন। অর্পণ মণ্ডল এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। আজ হঠাৎ আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। আর সেখানে গিয়ে কি হলো দেখুন।
আমার ফোন নাম্বারটা লিখুন, ওয়েট করুন, এমএসবিপি দেখবেন। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে, এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই। আরজিকর হাসপাতাল কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল। প্রতিদিন এখানে রোগীর ভিড়। শনিবার এখানে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় প্রথমেই ঢুকেন ইমার্জেন্সি বিল্ডিং এ। সেখানে আবর্জনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে, এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই। তাদেরকে দায়িত্ববোধ কি করার উচিত কি বলে বোঝানো হয়েছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে আরজিকরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। হাসপাতালে কোথাও ঘুরে বেড়াচ্ছে বিড়াল, কোথাও আবার আরশোলা। আরশোলার কথা বলা হয়েছে প্রচুর, সেটার জন্য পেস্ট কন্ট্রোলের ব্যাপার, সেটাও নন মেডিকেল সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব বলা হচ্ছে। ওয়েটিং টাইম অপারেশনের জন্য অনেকটা বেশি। গাইনি সার্জারি দুটোই তো অপারেশনের জায়গা, বিভিন্ন রকম সার্জারি, ইউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনি সার্জারি। তো এই সবগুলোতে আমি সচেতন করেছি, প্রত্যেকটা ওয়ার্ড ঘুরে দেখেছি। বিগত 2 ঘন্টা ধরে আমি ঘুরছি। সারপ্রাইজেই থাকবো এখানে। এখন থেকে কোনো হাসপাতালে কোনো মন্ত্রী কোনোভাবেই কিন্তু আগে থেকে জানান দিয়ে আসবে না, কারণ সদা সজাগ থাকতে হবে। ঢুকলেই আয়া রাখার ব্যাপার শুনছি, সেটা থেকে আমরা বিরত থাকতে বলেছি, জনগণকে সচেতন করে দিয়েছি। কেউ কোনো রকম দালালির পয়সা যেন না চায়, চাইলেই এমএসবিবি প্রিন্সিপালকে খবর দিতে বলেছি। আমার ফোন নাম্বার সামাজিক মাধ্যমে রয়েছে, এদের কাছে রয়েছে, আমার অফিসকে সরাসরি জানাতে পারে। আজকেও জিজ্ঞেস করছি, বলছে এখনো 3 সপ্তাহ বাদে আমার ফোন নাম্বারটা লিখুন। রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ওয়েট করুন, এমএসবিপি দেখবেন। পেডিয়াট্রিক্সের অকুপেন্সি হচ্ছে 40% মতো বেড অকুপেন্সি, যেটা আমার একটু অবাক লেগেছে। প্রিমিয়ার টিচিং হসপিটাল এটা বলেছে বিগত 1-1.5 মাসে রেফারেল কমে গেছে। আমি শিক্ষার পারপাসে যেগুলো স্পেশাল পেশেন্ট হয় বাচ্চাদের পড়ানো, যেগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ডাক্তারি চিকিৎসার এবং পড়ুয়াদের জন্য, তাদেরকে আমি বলেছি যদি ভর্তি দরকার না হয় শিক্ষার জন্য তাদেরকে ভর্তি করা। বেড অকুপেন্সি মিনিমাম 60% অ্যাবাভ রাখা উচিত। শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী নন, বুধবার রাতে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন তার ডেপুটি সুমনা সরকারও। ডাক্তারের পড়ুয়া সেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এবার আরজিকরে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর। এই হাসপাতালে পড়ুয়া চিকিৎসক এবং চিকিৎসকের সংখ্যা যথেচ্ছ পরিমাণে রয়েছে। চিকিৎসা বিভাগের যে প্রদান করার ক্ষমতা সেটাও দেখে মোটামুটিভাবে আপাদমস্তক ভালোই মনে হয়েছে মন্ত্রীর, এমনটাই জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তবে আগামী দিনে সবটাই নোট ডাউন করেছেন, নথি তথ্য তিনি খতিয়ে দেখে তবেই আগামী দিনে নেবেন সিদ্ধান্ত। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের একটি ভাড়া বাড়ি, আর সেখানেই বিস্ফোরণ ঘটল। ঘটনাস্থল ঘুরে দেখল এনআইএ। কামারহাটি থেকে জালে মূল অভিযুক্ত শামীম। শুক্রবার রাত 8:05। কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান। ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে আঁতকে ওঠার মতো ছবি। চারিদিকে স্পষ্ট বিস্ফোরণের অভিঘাত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার অংশ। 3 তলা বাড়ির 1 তলায় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে মিটার বক্সের অংশ, দেওয়ালে আড়াআড়ি চির। উড়ে গিয়েছে দরজার কাঠের ফ্রেম, কংক্রিটের অংশ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙেছে গ্রিল, জালনার কাঁচ। ক্ষতিগ্রস্ত পাশের ঘরের অংশ। ঘরের চারিদিকে শুধুই কাঠের টুকরো আর তাজা বারুদের গন্ধ। ঘটনায় জখম 1। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরো একবার দেখানোর চেষ্টা করব আমরা। বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লন্ডভন্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনো নিশ্চিত নয়। 2 दिन हुआ, आया आगे रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। এই দেখুন সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে ঢুকতে। ব্যক্তিটি ব্যাগ রেখে বেরিয়ে যাওয়ার পরই বিস্ফোরণ।
রাজারহাট বিস্ফোরণে স্ক্যানারে ভাড়াটে। দুদিন আগে বাড়ি ভাড়া নেন, ভাড়া নিলেও থাকতে আসেননি। শুক্রবার রাতে একটি ব্যাগ ঘরে রাখতে পাঠায় শামীম। এরপরই বিস্ফোরণ। ভাড়াটেকে দোষারোপ করছেন মালিক। 8:05 ও बैग लिए এসেছে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तो कल आया, इस बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। তো ও রেখে তালা মেরে ও বাইরে গেছে, 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। দুদিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে, লোকাল ছেলে আছে ওই ব্রোকার। ওরা বলেছিল যে এই লোককে আমি চিনি, আমার পরিচিত আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি। ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্য। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো, তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল, তখন এই ব্লাস্টটা হলো। এই যে নমুনাটা আজকে দেখছেন, এটা নতুন না নারায়ণপুরের মাটিতে। ভয়ের রাজনীতি এত বছর করে গেছিলেন। কালকেই এখানকার আগের বিধায়ক রাস্তায় নেমেছেন, অন্যদিকে ঢাল মারার চেষ্টা করেছেন। আর কালকেই রাত্রিবেলায় ঘটনা অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলতে চায়। পুলিশ তদন্ত করছে, আইন আইনের পথে হাঁটবে। মুখ্যমন্ত্রীর নাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী। নিশ্চিত থাকুন, কেউ ছাড় পাবে না। ভাড়া বাড়িতে বিস্ফোরণে আতঙ্ক। খাবারের নাম করে কি ঘরে রাখা হয় বোমা? কি উদ্দেশ্যে বোমা মজুদ? কি ধরনের বোমা ছিল এই ঘরে? ঘটনাস্থল ঘুরে দেখে এনআইএ। এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল। একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30-8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করে। শামীমের বাড়ি কামারহাটির ম্যাকেনজি রোডে। কামারহাটি থেকেই পুলিশের জালে মূল অভিযুক্ত শামীম। শনিবার শামীমের বাড়িতেও হানা দেয় পুলিশ। বাম আমলে কামারহাটি এলাকার ডন হিসেবে পরিচিত কানা শামু ওরফে শামীম। সেই শামীম রাজারহাটের নারায়ণপুরের এই এলাকায় বাড়ি ভাড়া নিল। কি উদ্দেশ্যে বোমা মজুদ? কি পরিকল্পনা ছিল তার? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বজিৎ সাহা, অনুপ চক্রবর্তী এবং সুবীরদের রিপোর্ট, নিউজ 18 বাংলা।